ভিউয়ার্স, আজ আমরা সমাজতন্ত্র, সাম্যবাদ এবং কার্ল মার্কসের উপরে আলোচনা করব। যে আলোচনাটা করতে আপনার ৪ থেকে ৫ ঘন্টা প্রয়োজন, সেখানে আমরা চেষ্টা করব ১০ মিনিটের ভিতরেই এই আলোচনাটা শেষ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র কোথা থেকে আসলো? কেন আসলো? কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলই প্রথম এই সমাজতন্ত্রের প্রবক্তা না। তার আগেও বিভিন্ন দার্শনিক এই সমাজতন্ত্রের উপরে কথা বলেছেন, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কার্ল মার্কস এমন একটি থিওরি দাঁড় করে দিয়েছিলেন যার ইমপ্লিমেন্ট বাস্তব পৃথিবীতে ঘটে গেছে। রুশ বিপ্লব হয়েছে এবং চীনে মাও সেতুং এর বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন। তবে রাশিয়া এবং চীনে যেই সমাজতন্ত্র ইমপ্লিমেন্ট হয়েছে সেটা কিন্তু সরাসরি মার্কসের থিওরি অনুসরণ করলেও তার সূত্র অনুযায়ী হয়নি। এখানে প্রত্যেকটা দেশ, জাতি এবং সংস্কৃতির উপরে একটু ভিন্নতা থাকে। সেই ভিন্নতাকে রক্ষা করেই এই দুটি দেশে তাদের সমাজতান্ত্রিক ভাবধারা প্রয়োগ করেছেন। সমাজতন্ত্রটা আসলে কি? অনেকে ভাবতে পারেন যে চীন যেহেতু একটি প্রোডাক্টিবল কান্ট্রি এবং সারা বিশ্বের সমস্ত দেশেই তাদের প্রোডাক্ট দিয়ে তারা একটি অর্থনৈতিক পুঁজি গড়ে তুলেছে, তাহলে তারা সমাজতন্ত্র হলে কিভাবে? এটা আপনাদের বুঝতে হলে কিংবা আমাদের বুঝতে হলে সাংস্কৃতিক বিপ্লব যে ঘটিয়েছিলেন মাও সেতুং, সেটা আমাদের জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এটা ভিন্ন একটা বিষয়, ওটা প্রয়োজনে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে সমাজতন্ত্র বলতে আমরা এমন একটা সমাজ ব্যবস্থাকে বুঝি যেটা অর্থনৈতিক কেন্দ্রিক। অর্থই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। সম্মানিত ভিউয়ার্স, সমাজতন্ত্রে মূল বিষয় হচ্ছে আমরা যদি একটা লাইনে নিয়ে আসি, তাহলে কেউ বাসতলায়, কেউ গাছতলায়, কেউ হোটেল সেরাটনে, এই বিভাজনটা থাকবে না। সবার জন্যই অধিকারটা সমান থাকবে এবং সুযোগ সুবিধা সমান থাকবে। সম্মানিত ভিউয়ার্স, সমাজতন্ত্র এবং সাম্যবাদ। সাম্যবাদ চরম একটি পর্যায়ে, যদিও সমাজতন্ত্র এবং সাম্যবাদের ভিতর একটি অতপ্রত সম্পর্ক জড়িত আছে, তবে সব ক্ষেত্রেই সমাজতন্ত্র এবং সাম্যবাদ এক পাল্লায় মাপা যাবে না। সমাজতন্ত্র হচ্ছে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, আর সাম্যবাদ হচ্ছে একটি চূড়ান্ত স্তর। সম্মানিত ভিউয়ার্স, সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র বলতে আমরা এমন একটি সামাজিক ব্যবস্থাকে বুঝি যেখানে সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকবে। কিন্তু এই সমাজতন্ত্রটা কোন কেন্দ্রিক হয়ে ওঠে? কার্ল মার্কস তার ক্যাপিটালে তিনি ধান্দিক বস্তুবাদের কথা বলেছেন, তিনি শ্রেণী সংগ্রামের কথা বলেছেন। এখানে আর একটু বিষয় স্পষ্ট করা প্রয়োজন। আমরা অনেকে মনে করি যে কার্ল মার্কস নাস্তিক ছিলেন, তিনি ধর্মকে, ঈশ্বরকে, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছেন। বিষয়টা আসলে ওরকম না। কার্ল মার্কস তার এই ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। ঈশ্বর আছে না নাই, আল্লাহ তাআলা তার শাসন ব্যবস্থা কিরকম করতেছেন, তিনি এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, তিনি এটা নিয়ে ভাবনেও নাই। তিনি শুধু ভাবেছেন এতটুকু নিয়ে যে ধর্মীয় বিভাজন যে হানাহানি এবং সংঘাতের সৃষ্টি করে, সমাজে আরেকটি শ্রেণী বিভাজনের সৃষ্টি করে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ একের দ্বারা অপরের নির্যাতন, এগুলির বিরোধিতা তিনি করেছেন। যারা বলে থাকেন যে কার্ল মার্কস নাস্তিক ছিলেন, আমি তাদের সঙ্গে একমত নেই। সম্মানিত ভাইয়া, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎপাদনের সঙ্গে জড়িত, যেটা কার্ল মার্কসের বস্তুবাদ। তিনি দান্দিক বস্তুবাদের কথা বলেছেন, এটা অন্য বিষয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, যখন একটি শ্রমিক কোনো ফ্যাক্টরিতে কাজ করে, তার শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থের বলিষ্ঠ একটা অংশই মালিক নিয়ে যায়, লভ্যাংশ। আর শ্রমিক একটা ন্যূনতম মজুরি পায়। এমনকি যে মজুরিটা না দিলে মালিকের তার উৎপাদন ব্যবস্থা টিকে থাকবে না, শুধু ততটুকুই দেওয়া হয়। এর ফলে কি হয়? ওই যে শ্রমিক শ্রেণী, তারা তাদের দৈনন্দিন যেই মানে একেবারে ফান্ডামেন্টাল যে চাহিদা, সেটা কিন্তু তারা পূরণ করতে পারছে না। তারা সামাজিক ভাবে, আর্থিক ভাবে, শিক্ষা স্বাস্থ্যে ধুকে ধুকে এই দুনিয়া তাদের ত্যাগ করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, মালিক যে কিভাবে শুভঙ্করের একটি ফাঁকি দেয়, এটা কিন্তু
শ্রমিক শ্রেণী বুঝতে পারে না। এটা বোঝা অনেক জটিল একটি বিষয় যে কিভাবে তাদের হাত থেকে, তাদের পকেট থেকে, তাদের হক থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বলতেই পারেন যে যার যার যোগ্যতা অনুযায়ী সে সুবিধা পেয়ে থাকবে। সম্মানিত ভিউয়ার, সমান অধিকার আর ন্যায় বিচার এক জিনিস না। সমান অধিকার বলতে আমরা তাকে বুঝি সকল ক্ষেত্রে সকলের জন্য যখন আইন সমান হয়ে যায়। আর ন্যায় হচ্ছে সে বিষয় যেটা যার প্রয়োজন, যতটুকু না হলেও ন্যায়, ততটুকুর প্রতি নজর রাখা এবং সেই সুযোগটা তাকে প্রদান করা। সমাজতন্ত্র এই ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থার কথাই বলেছেন। এখন আমরা যদি বোঝার চেষ্টা করি যে কিভাবে শ্রমিক নির্যাতিত হয় আর মালিক শ্রেণী তাদের পুঁজিকে খাটিয়ে আরো পুঁজিপতি দিন দিন হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, ধরুন একটি জুতার কারখানায় শ্রমিক কাজ করতেছে, সে জুতাটা প্রোডাক্ট করতেছে, মালিক বাজার ব্যবস্থা ধরে ওগুলি বিক্রি করতেছে। বিক্রি করার পর একটি জুতার সব মিলে যদি খরচ হয় 100 টাকা, মালিক ওটা বিক্রি করতেছে 250 টাকা, তাহলে 150 টাকা তার লাভ হচ্ছে। সে এই লাভটা নিজে নিচ্ছে এবং এই পুঁজি খাটিয়ে সে তার ব্যবসা বাণিজ্যকে আরো বিস্তার ঘটাচ্ছে। এর ফলে টাকা তার এককভাবে, অর্থটা তার এককভাবে তার হাতে চলে গেল। আর শ্রমিকরা যে বেতনটা পেলো, এটা খুবই ন্যূনতম একটি প্রতিষ্ঠান, যা দিয়ে দেখা গেছে তাদের দৈনন্দিন চাহিদা এগুলি মেটানো সম্ভব নয়। নিদারুণ যন্ত্রণায় তাদের জীবনযাপন অতিবাহিত করতে হবে। তো এভাবে মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যখন তারা তাদের ব্যবসা বাণিজ্য নিয়োজিত থাকবে, ওই যে আপার লেভেলের যে পুঁজিবাদী ভাবধারা, তাদের দ্বারা তারা শোষিত হয়ে এক পর্যায়ে মধ্যবর্তী শ্রেণীটা বিলুপ্ত হয়ে যাবে। তারা শ্রমিকের কাতারে চলে যাবে। সেটা কিভাবে? ধরেন যাদের হাতে পুঁজি বেশি, তারা তাদের প্রোডাক্ট বাজারে একত্রিত করার জন্য, যেটা আমরা অনেক সময় দেখি যে সিন্ডিকেট করে বিভিন্ন তেল, চাল এগুলির দাম বাড়ানো হয়। ঠিক ওরকম ভাবে তারা করবে কি, বাজার ব্যবস্থাকে ধরার জন্য তাদের প্রোডাক্টে যে পরিমাণ খরচ হয়, ঠিক ওই খরচের, ওই মুনাফায়, ওই খরচের ভিত্তিতে তারা তাদের প্রোডাক্টটা সেল করে দিবে। এর ফলে হবে কি, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, তাদের পুঁজি কম, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, তারা ওই বাজার ব্যবস্থায় টিকে থাকতে পারবে না। যেহেতু কম দামে তারা তাদের প্রোডাক্ট দিয়ে দিতেছে, আর তারা তো নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী, তারা কিন্তু তাদের এই প্রোডাক্টটা যদি আয় না হয়, হ্যাঁ, চালান ধরে তারা দিতে পারবে না। হ্যাঁ, দিতে গেলে তারা এক পর্যায়ে বাজার ব্যবস্থা থেকে সরে যাবে, তারা শ্রমিক শ্রেণীতে পরিণত হবে। এর ফলে হবে কি, এই যে যে মালিকরা, যাদের পুঁজি বেশি, তারা যারা একেবারে চালান ধরে প্রোডাক্টটা ছেড়ে দিল, তারা এক পর্যায়ে করবে কি, যখন মধ্যবিত্ত শ্রেণীটা বিলুপ্ত হয়ে যাবে, তাদের পুঁজি বৃদ্ধি করার জন্য তারা আবার এই প্রোডাক্টের দাম বহু গুণ বাড়িয়ে দিবে। বাড়িয়ে দেওয়ার পর তাদের যে লসটা হলো, তারা কিন্তু সেই লসটা ঠিকই পুষিয়ে নিবে। সম্মানিত ভিউয়ার, এক পর্যায়ে আবার দেখা যাবে কি, চূড়ান্ত পর্যায়ে যেই বিপুল সংখ্যক পুঁজিবাদী তাদের প্রোডাক্ট ব্যবস্থা বজায় রাখলো, তাদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হবে যে কে বেশি মুনাফা করবে। সেজন্য তারা আবার পণ্যের দাম কমিয়ে দিবে, তাদের ভিতরে প্রতিযোগিতা করে বাজার ব্যবস্থাকে ধরার জন্য। এখন পুঁজিবাদের ভিতরে একটি প্রতিযোগিতা শুরু হবে। আর শ্রমিক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী, তারা কিন্তু সবাই মিলে একাকার হয়ে শ্রমিক শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। এভাবে যখন বাজার ব্যবস্থায় একটি প্রতিযোগিতা চলতে থাকবে, তখন সমস্ত পুঁজি, যাদের অধিক মুনাফা, তাদের হাতেই এটা কক্ষিগত হতে থাকবে। এখন যারা
চিন্তা করতে পারেন যে যার যার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী সে আয় উপার্জন করবে, এখানে হস্তক্ষেপ করা আইনত বৈধ নয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা চিন্তা করে দেখুন, আমাদের সমস্ত টাকা পয়সা, অর্থ, এগুলি কি আমরা নিজেরা উপার্জন করে থাকি? আজকে 13/1/2026 তারিখে আপনারা যদি বিশ্বের 10টি ধনাঢ্য পরিবারের ব্যক্তির নাম শোনেন, দেখবেন এরা কেউ নিজেরা নিজের যোগ্যতা দক্ষতায় এই অর্থ উপার্জন করেননি। তারা পারিবারিক সূত্র ধরেই এগুলি পেয়েছে। যেমন এর শীর্ষে আছেন ওয়ালটন, 1000 প্রায় 50-56 হাজার বিলিয়ন ডলারের মালিক। মুকেশ আম্বানি, ভারতের, এরা এগুলি পারিবারিক সূত্রেই পেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, তারপর সৌদি যেই সৌদি আল সৌদ, সৌদি যে রাজ পরিবার, তারাও কিন্তু দেখা গেছে যুগের পর যুগ এই পরিবার থেকেই তারা এই অর্থের মালিক হয়েছেন। তারা কি নিজে এটা ইনকাম করেছেন? এখন যারা জন্মসূত্রে ওই টাকাটা পায়নি, ওই অর্থটা তাদের হাতে ছিল না, তারা তো জন্মসূত্রে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলো। অতএব আমরা এক্ষেত্রে বলতে পারি না যে নিজের আয় ইনকাম করেই, যোগ্যতা দক্ষতার বলেই মানুষ অর্থ উপার্জন করে। অর্থ উপার্জন মূলত বেশিরভাগ করে থাকে পারিবারিক সূত্রে। তারা জন্মসূত্রেই ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করে। সম্মানিত ভিউয়ার, তো এই পর্যায়ে যখন যাবে, তখন দেখবে যে শ্রমিক শ্রেণীর সংখ্যা যখন বেড়ে যাবে, নিম্ন মধ্য এবং মধ্যবিত্ত শ্রেণী যখন বিলুপ্ত হবে, বিলুপ্ত হওয়ার পর তারা নিঃস্ব অবস্থায় থাকবে। তাদের দিন যাপন যখন চলবে না, তারা এক পর্যায়ে বিপ্লবী এবং বিদ্রোহ করে থাকবে। সেই বিপ্লব এবং বিদ্রোহের মধ্যে দিয়ে তারা যে কোম্পানিতে কিংবা যে স্থানে তারা কাজকর্ম করবে, সেখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে ক্ষোভ থেকে, এবং সেখানে কিছু রক্তপাত ঘটতে পারে। এর মধ্যে দিয়ে দেখা গেছে তারা ওই কারখানাটা দখল করে নিল, ওই প্রতিষ্ঠানটি দখল করে নিল, এবং উৎপাদন ব্যবস্থায় নিজেরা চালাতে থাকলো, এবং বাজার ব্যবস্থা নিজেরাই ধরলো। সেখানে যে লভ্যাংশ আসলো, এটা তারা সকলে মিলে নিজেদের মধ্যে বন্টন করে নিল। এই হচ্ছে সমাজতন্ত্রের খুব সংক্ষিপ্ত এবং ছোট্ট একটি সামারাইজ, সহজভাবে উপস্থাপন করার ক্ষেত্রে। আশা করি আমরা যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ইচ্ছা পোষণ করি এবং অংশগ্রহণ করি, আমরা এগুলি জানবো। তারপর বুঝতে পারবো যে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এগুলির সঙ্গে একে অপরের সম্পৃক্ততা কি। আর এই পরবর্তীতে যদি আপনারা চান, গণতন্ত্র এবং রাজতন্ত্রের উপরে, তাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে আরো কয়েকটি ভিডিও উপস্থাপন করব। প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।